আজকে আমরা অবতল দর্পণের জন্য অবতল দর্পণের সামনে যদি একটি বস্তু রাখা হয় তবে তার তো প্রতিবিম্ব গঠন হবে, যেমনটা এক্ষেত্রে হয়েছে। ধরো বস্তুকে আমরা রেখেছি দেখো এই জায়গাটায়, যেটা কিনা সি এবং অসীমের মাঝে থাকা একটা অবস্থান বা পজিশন, তবে তার প্রতিবিম্ব গঠিত হয় সি আর এফ এর মাঝে। এটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। তাহলে বস্তুকে যদি সি আর অসীমের মাঝে রাখা হয় তাহলে তার প্রতিবিম্ব হবে সি আর এফ এর মাঝে। এই ভিডিওটা দেখার আগে যারা আগের ভিডিওগুলি দেখেনি ওগুলো দেখবে, তবে এই ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পারবে। এখন তবে এটিকে আমরা বলতে পারি পিকিউ, যেটা সেটি হলো বস্তু, এবং পিকিউ বস্তুর প্রতিবিম্ব তৈরি হয়েছে, এটা ছোট হাতের পিকিউ। তো এই যে এটি বস্তু আর এটি তার প্রতিবিম্ব, এ কত দূরে আছে তা সব আমরা মাপবো কোথা থেকে? তা মাপবো এই দর্পণের মেরু থেকে। সব দূরত্বই আমরা দর্পণের ক্ষেত্রে দর্পণের মেরু থেকে মাপবো। যেমনটা আমরা এরকম ধরনের যখন লেখচিত্র অঙ্কন করি তার ক্ষেত্রে আমরা কি করে থাকি, ও নামে একটি মূল বিন্দু দিই, আর মূল বিন্দু থেকে যদি আমরা এই দিকে যাই তাহলে তাকে বলি প্লাস এক্স অ্যাক্সিস, পজিটিভ এক্স অ্যাক্সিস বা ধনাত্মক এক্স অক্ষ, এবং এখান থেকে যখন এই দিকে যায় তখন সেটাকে ঋণাত্মক এক্স অক্ষ বলা হয়। একই রকমভাবে আমাদের এই ছবিতে এই বিন্দুটা আমাদের মেরুর কাজ করছে, মেরু বা মূল বিন্দু। তো মেরু বা মূল বিন্দু থেকে দেখো যদি ডান দিকে যায় তবে সেটাকে বলা হয়তো, মেরু থেকে ডান দিকে গেলে সেটা পজিটিভ, আর বাম দিকে এলে নেগেটিভ। একই রকমভাবে মেরু থেকে এখানে দেখো সব কিছুই বস্তু কোথায় আছে, এখানে বস্তু আছে, এটা হলো বস্তু, তাহলে বস্তুর দূরত্ব কত হলো মেরু থেকে ও, আর এটা হলো কিউ, তাহলে বস্তুর দূরত্ব হলো ও কিউ। প্রতিবিম্ব দূরত্ব, প্রতিবিম্ব কিউ বিন্দুতে আছে ছোট হাতের, তাহলে প্রতিবিম্ব দূরত্ব হলো ও ছোট হাতের কিউ। তাহলে বস্তু দূরত্ব মানে ও বড় হাতের কিউ এই দিকে আছে, তাই বস্তু দূরত্ব এখানে নেগেটিভ হবে। তো বস্তু দূরত্বকে আমরা ইউ দিয়ে লিখি, প্রতিবিম্ব দূরত্বকে আমরা ভি দিয়ে লিখব। এবার দেখি প্রতিবিম্ব দূরত্ব কোনটা। দেখো ও বড় হাতের কিউ, এটা হচ্ছে বস্তু দূরত্ব, যাকে আমরা লিখবো তবে মাইনাস ইউ দিয়ে, যেহেতু এটা বাম দিকে আছে। ও ছোট হাতের কিউ প্রতিবিম্ব দূরত্ব, যাকে আমরা মাইনাস ভি দিয়ে লিখব। ও থেকে ক্যাপিটাল এফ যে বিন্দু, এই দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব, যাকে আমরা ছোট হাতের এফ দিয়ে লিখি। তাহলে ফোকাস দূরত্বকে লিখব ছোট হাতের এফ দিয়ে। আর ও থেকে সি পর্যন্ত যে দূরত্ব, সি হলো বক্রতা কেন্দ্র, তাই ও থেকে সি পর্যন্ত হলো বক্রতা ব্যাসার্ধ। তো ও থেকে সি আমরা আগের দিন প্রমাণ করেছিলাম, ও থেকে সি এর নাম যদি আমরা আর দিই তো আর সমান হয় 2f। তাহলে এই দূরত্বটাকে আমরা 2f লিখবো, কিন্তু এটাও যেহেতু বাম দিকে আছে তাহলে এরও আগে মাইনাস চিহ্ন হবে। মানে যা পেলাম তা হলো অবতল দর্পণের সামনে এরকম জায়গায় যদি একটি বস্তু থাকে তবে তার জন্য বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব মানে এখান থেকে এতটা, ফোকাস দূরত্ব এখান থেকে এতটা, এবং বক্রতা ব্যাসার্ধ মানে এখান থেকে এতটা, এগুলো সবই নেগেটিভ আমাদের ধরতে হবে। তো এই প্রমাণটি করতে গেলে প্রথম যা জানতে হবে তা হলো এটি। প্রথমে আমাদের এটি জানার পরে আরও ছোট্ট দুটো জিনিস জানলে তবেই আমরা বস্তু দূরত্ব মানে ইউ, প্রতিবিম্ব দূরত্ব মানে ভি, এবং ফোকাস দূরত্ব মানে ছোট হাতের এফ এর মধ্যে একটি সম্পর্ক আনতে পারবো। তার জন্য চিহ্নের এই নিয়মটা আমাদের কাজে লাগবে। এছাড়া যে দুটো জিনিস আমাদের জানতে হবে তা হলো জ্যামিতির দুটো ধারণা। প্রথমে যে জানতে হবে তা হলো সদৃশকোণী ত্রিভুজ কি। দেখো নামটা একটু জটিল কিন্তু জিনিসটা মোটেও জটিল নয়। সদৃশকোণী ত্রিভুজ কাদের বলবো? যদি দুটো ত্রিভুজ দেওয়া থাকে আর এই ত্রিভুজের ধরো যে কোনো দুটো কোণ যদি সমান হয়ে যায়, যেমন এই ছবির ক্ষেত্রে আমি দুটো ত্রিভুজ এঁকেছি, একটা হলো এবিসি আর একটা ডিইএফ। এই যে ত্রিভুজটার এ যে কোণটা এঁকেছি তার উল্টো দিকে বাহুর নাম দিয়েছি ছোট হাতের এ, বি কোণের উল্টো দিকে বাহুর নাম ছোট হাতের বি, আর সি কোণের উল্টো দিকে থাকা বাহুটার নাম ছোট হাতের সি। ছোট হাতের সিতে এরকম একটা গোল করবে আর বড় হাতের সিতে কোনো গোল করবে না। ডিইএফ যে ত্রিভুজটা আছে, ডি কোণের উল্টো দিকে থাকা বাহু ছোট হাতের ডি, ই কোণের উল্টো দিকে থাকা বাহু ছোট হাতের ই, এবং এফ কোণের উল্টো দিকে থাকা বাহুটার নাম ছোট হাতের এফ। এরকম ভাবে নাম দিলে
বুঝতে সুবিধা হয়, তাই আমরা এইভাবে নাম দিয়েছি, নামগুলো মিলিয়ে মিলিয়ে, যে এ কোণের উল্টো দিকে আছে এ, বি কোণের উল্টো দিকে বি, সি কোণের উল্টো দিকে সি। এখন এ তো হলো নামকরণ দুটো ত্রিভুজের। এই দুটো ত্রিভুজ সদৃশ্যকোণী কখন হবে? সদৃশ্যকোণী মানে দুটো ত্রিভুজ একই রকম দেখতে। এটা কখন হবে জ্যামিতির দিক থেকে? যদি এই ত্রিভুজ আর এই ত্রিভুজের যে কোনো দুটো কোণ নিজেদের মধ্যে সমান হয়ে যায়। মানে কি, ধরো এ বি সি ত্রিভুজের কোণ এ আর ডিই এফ ত্রিভুজের কোণ ডি সমান হয়ে গেছে। তো দেখো এটাকে আমি একটা দাগ দিয়ে দেখিয়েছি যে কোণ এ কোণ ডি এর সাথে সমান। একই রকম ভাবে ধরো যে এই ত্রিভুজের কোণ বি, এই দুটো দাগ দিয়ে দেখিয়েছি, আর ডিই এফ ত্রিভুজের কোণ ই সমান হয়ে গেছে। তাহলে কি বলতে পারি যে এই দুটো ত্রিভুজের এই কোণের সাথে ডি কোণ সমান আর বি কোণের সাথে ই কোণ সমান। তার মানে এই দুটো ত্রিভুজকে আমরা সদৃশ্যকোণী বলতে পারবো। যে কোনো দুটো ত্রিভুজে দুটো কোণ সমান হয়ে গেলেই সেই সদৃশ্যকোণী হয়ে যাবে। তো এই হচ্ছে সদৃশ্যকোণী ত্রিভুজের ধর্ম। এখন যে 3 নাম্বার কোণটা বেঁচে থাকলো, আগে বুঝে নি। তাহলে সদৃশ্যকোণী ত্রিভুজ হতে গেলে দুটো কোণ সমান হলেই সদৃশ্যকোণী ত্রিভুজ হবে। তো সদৃশ্যকোণী যখন ত্রিভুজ হয়ে গেল, তো সদৃশ্যকোণী ত্রিভুজ হয়ে গেলে আমরা কি লিখতে পারি তা থেকে? যখন এই দুটো ত্রিভুজ সদৃশ্যকোণী হয়ে গেছে, মানে এডি, এ সমান ডি আর বি সমান ই হয়ে গেছে, তখন আমরা এটা থেকে লিখতে পারি যে এদের একই অনুরূপ যে বাহুগুলোর অনুপাত সমান হবে। এই অনুরূপ বাহু মানে কি? অনুরূপ বাহু মানে হচ্ছে তোমার এ কোণের সামনে, এই ত্রিভুজের এ কোণের সামনে কোন বাহুটা আছে? এ বাহুটা। এবং এ কোণের সমান কোণকে ডি কোণ। তাহলে ডি কোণের সামনে যে বাহুটা থাকবে, যেটা কিনা ছোট হাতের ডি, তাহলে আমরা বলতে পারি এ আর ডি এরা হচ্ছে একই রকম বাহু, মানে অনুরূপ বাহু, যেহেতু এরা সমান কোণের সামনাসামনি আছে। তাই যেহেতু এই দুটো ত্রিভুজ সদৃশ্যকোণী হয়ে গেছে, তাই সমান কোণের সামনে থাকা বাহুগুলোর অনুপাত সমান হবে। তো প্রথম যে ত্রিভুজটা আছে, মানে এই এ বি সি ত্রিভুজ, এর এ কোণের সামনে থাকা বাহু কি? ছোট হাতের এ। আর ডি কোণের সামনে থাকা বাহুটি কি? ছোট হাতের ডি। তাহলে এ বাই ডি, এই যে অনুপাতটা, এটা সমান হবে কার সাথে? এই ত্রিভুজের অন্য যে আরেকটি কোণ আছে, কোণ বি, তার সঙ্গে সমান কোণকে এই ত্রিভুজের কোণ ই। তো বি এর সামনের বাহুটা তোমাকে দেখতে হবে কি? বি এর সামনের বাহু ছোট হাতের বি, আর ই এর সামনের বাহু ছোট হাতের ই। তাই এ কোণের সামনে থাকা বাহু এ আর ডি কোণের সামনে থাকা বাহু ডি। তাই এদের যে অনুপাত, তা হলো এ বাই ডি সমান হচ্ছে এই ত্রিভুজেরই অন্য যে কোণটি আছে ওই কোণের সামনে থাকা বাহুকে ছোট হাতের বি, এবং এই ত্রিভুজের ই কোণের সামনে থাকা বাহু ছোট হাতের ই, এদের অনুপাত সমান হবে। অর্থাৎ আমরা লিখতে পারি এ বাই ডি সমান বি বাই ই। কি শিখলাম এখান থেকে? যে যদি দুটো ত্রিভুজ সদৃশ্যকোণী হয়ে যায়, তবে ওদের সামনে যে কোণ, যে দুটো কোণ ধরো তুমি নিয়েছিলা, এখানে এই কোণটা নিয়েছিল, এই কোণের সঙ্গে সমান ছিল এ, আর এই কোণের সমান ছিল এ। তাহলে এই কোণের সামনে যে বাহুটা থাকবে তার নাম কি? এ। এই কোণের সামনে বাহু কি? ডি। তাহলে এ বাই ডি সমান তুমি লিখতে পারো এই কোণের সামনে যে বাহু আছে বি, এই কোণের সামনে বাহু আছে ই, সমান হবে বি বাই ই। তো এটা শুধুমাত্র যে এরকম আলাদা আলাদা ত্রিভুজ আছে তার জন্যই হবে, এরকমও নয়। এই ত্রিভুজগুলো যদি ধরো একসাথে থাকে, যেমনটা এখানে আছে, এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো কি দেখতে পাচ্ছ, যে দুটো ত্রিভুজ দেখা যাচ্ছে, একটা হলো পি কিউ আর, আর একটা ত্রিভুজ হলো এম এন আর। তো এই পি কিউ আর ত্রিভুজ আর এম এন আর ত্রিভুজ সদৃশ্যকোণী। কেন? তো সদৃশ্যকোণী হতে গেলে কি লাগে? দুটো কোণ সমান হতে হয়। দেখি এখানে দুটো কোণ সমান আছে কিনা। আরো একটা জিনিস জেনে নাও, যে ধরো যদি সদৃশ্যকোণী ত্রিভুজের দুটো কোণ সমান হয়, দুটো ত্রিভুজের দুটো কোণ সমান হয়, তবে তো তার সদৃশ্যকোণী হবে। যদি দুটো কোণ সমান না হয়, তিনটে কোণ যদি সমান হয়, তবেও কিন্তু তার সদৃশ্যকোণী হবে। মানে মিনিমাম দুটো কোণ সমান হলেই সদৃশ্যকোণী। মিনিমাম বলাটা ঠিক নয়, তার কারণ দেখো যদি দুটো কোণ সমান হয়ে যায়, তাহলে 3 নাম্বার কোণটা নিজে নিজেই সমান হয়ে যাবে। কিভাবে সেটা? যেমন যদি আমরা বলি যে এ কোণের মান ধরো 40 ডিগ্রি, এবার এর সঙ্গে সমান কে ছিল? ডি কোণ, তাহলে এরও মান 40 ডিগ্রি হবে। সি কোণের মান ধরো 60 ডিগ্রি, তাহলে এই কোণটা তো এর সঙ্গে সমান আমি বলেছি, তাহলে এরও মান হবে 60 ডিগ্রি। তো এখন যদি এই ত্রিভুজে তুমি দেখো তিনটে ত্রিভুজে তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি হয়, তাহলে 40 আর 60 হয়ে গেছে 100, তাহলে এটা বেঁচে থাকলো 80 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত হবে? 80 ডিগ্রি। আবার এই ত্রিভুজটাকে যদি তুমি আলাদা করে দেখো, এই দুটো যোগ করলে 40 আর 60 100, তো তিনটে কোণের মান তো 180 ডিগ্রি হয়, তো 40 আর 60 100, তাহলে এই 3 নাম্বার কোণটার মান কত হবে?
40 আর 60 100, তিনটে মিলে হয় 180, তাহলে এই কোণটা বাঁচলো 80 ডিগ্রি। তাহলে দেখো এই কোণটাও 80 ডিগ্রি আর এই কোণটাও 80 ডিগ্রি নিজে নিজেই হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি দুটো কোণ যদি সমান হয় কোনো আলাদা আলাদা ত্রিভুজে, তাহলে 3 নাম্বার কোণটা নিজে থেকেই সমান হয়ে যাবে। তাই কোনো ত্রিভুজের দুটো কোণ হলে সমান হলে তাদেরকে সদৃশকোণী বলতে পারি, আর দুটো কোণ সমান হওয়া মানে তিনটে কোণই সমান হয়ে যাচ্ছে। তাই তিনটে কোণ সমান হলেও তারা সদৃশকোণী থাকছে। এখন যদি আরো একটা ত্রিভুজ দেখি সদৃশকোণী ত্রিভুজের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য, ধরো এটা একটা ত্রিভুজ পি কিউ আর, আরো একটা দেখো ত্রিভুজ এখানে দেখা যাচ্ছে এম এন আর। এই দুটো ত্রিভুজও কিন্তু সদৃশকোণী। কেন? ধরো এখানে এই যে কোণটা আছে এটা এর উপরে 90 ডিগ্রি কোণ করা আছে, এটা বলে দেওয়া আছে। তাহলে আমরা কি বলতে পারি যে ত্রিভুজ পি কিউ আর এর কোণ কিউ আর ত্রিভুজ এম এন আর এর কোণ এন, যেটা মানে এম এন আর আর পি কিউ আর, এটা তো সমান। পি কিউ আর আর এম এন আর এই দুটো হচ্ছে সমান কোণ। আরো দেখো এই যে বড় ত্রিভুজ আছে, বড় ত্রিভুজের এই কোণটা মানে কোণ পি আর কিউ, যেটা পি আর কিউ, আর এই ছোট ত্রিভুজের ক্ষেত্রেও এম আর এন, এই যে কোণ, এই কোণটা তবে বড় ত্রিভুজেও আছে। বড় ত্রিভুজেও দেখো এই কোণটা আছে। যদি আমরা ছোট ত্রিভুজটা নিই তাও দেখো এই কোণটা আছে। তাহলে এই কোণটা কি দুজনের জন্যই আছে, তার মানে এটাকে আমরা কমন বা সাধারণ কোণ বলতে পারি। তাহলে কি শিখলাম যে অতএব তাহলে বলতে পারি আমরা যে পি আর কিউ এই যে কোণটা আর এম আর এন এই যে কোণটা, এটা দুজন সমান, একই তো কোণ। তাহলে এই দুটো ত্রিভুজের এই দুটো কোণ সমান হয়ে গেছে। তাহলে বেঁচে থাকা যে কোণটা আছে মানে বড় ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা আর ছোট ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা, এই দুটো নিজে নিজেই সমান হয়ে যাবে, আগে যেমন দেখলাম। তাহলে এখানে যেহেতু এই কোণের সঙ্গে এই কোণ সমান, বড় ত্রিভুজের এই কোণটা আর ছোট ত্রিভুজের এই কোণটা একটাই কোণ, তার মানে এরা নিজেরা সমান হয়ে গেল। আর বড় ত্রিভুজের এই কোণটা আর ছোট ত্রিভুজের এই কোণটাও সমান, তাহলে এরা অবশ্যই এই ছোট ত্রিভুজ আর বড় সমকোণী ত্রিভুজটা সদৃশকোণী হবে। আর যখনই সদৃশকোণী হবে তখন আমরা কি করতে পারি, একই রকম থাকা বাহুগুলোর অনুপাত মানে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়। তো দেখো এই যে কোণটা, এই কোণটার সঙ্গে সমান কি এই কোণটা, তাহলে এই কোণটার উল্টো দিকে যে বাহুটা থাকবে তার মতো বাহু এই কোণটার উল্টো দিকে যে বাহুটা আছে সেটা হবে। মানে যা বললাম যে বড় পি কিউ আর ত্রিভুজের পি কোণের উল্টো দিকে যে বাহুটা আছে, ধরো পি কোণের উল্টো দিকে পি কিউ আর ত্রিভুজের কোন বাহুটা আছে, কিউ আর বাহু, সে বাহুর মতোই দেখতে বাহু এম এন আর ত্রিভুজের এম যে কোণটা আছে তার উল্টো দিকে থাকা বাহুটা হবে, মানে এন আর বাহু হবে। পি আর এম যেহেতু নিজেরা সমান, তো পি কোণের উল্টো দিকে থাকা বাহুকে কিউ আর, আর এম কোণের উল্টো দিকে থাকা বাহুকে এন আর, এরা হবে মানে কিউ আর আর এন আর হবে অনুরূপ বাহু। একই রকম ভাবে দেখো পি কিউ আর ত্রিভুজের 90 ডিগ্রি কোণের উল্টো দিকে থাকা বাহুকে পি আর, তো এই ছোট ত্রিভুজে 90 ডিগ্রি কোণের উল্টো দিকে থাকা বাহুকে এম আর। তাহলে কি পেলাম যে বড় ত্রিভুজের পি আর বাহু আর ছোট ত্রিভুজের এম আর বাহু হবে অনুরূপ বাহু। তাহলে এই কোণ আর এই কোণের কাজ হয়ে গেল। এখন বেঁচে থাকলো এই কোণটা। এই কোণটা দেখো কমন, মানে দুটো ত্রিভুজের জন্য এটাই। তো এই কোণের উল্টো দিকে থাকা পি কিউ আর ত্রিভুজের বাহু কোণটা পি কিউ, আর এই কোণের উল্টো দিকে এম এন আর ত্রিভুজে থাকার বাহুকে এম এন। এগুলো হচ্ছে অনুরূপ বাহু। তাহলে অনুরূপ বাহুগুলো কি কি পাওয়া গেল, এই কোণের উল্টো দিকে কিউ আর, এই কোণের উল্টো দিকে এন আর। তাহলে এদের অনুপাত নিব কিউ আর বাই, আগে বড় ত্রিভুজ লিখেছি, বাই ছোট ত্রিভুজ এন আর। তো এই জিনিসটা আমরা সব জায়গাতেই ফলো করব, আগে বড়টাকে লিখেছি পরে ছোটটাকে। তা এরপরে যখন আমরা কিউ কোণটাকে নিচ্ছি তো কিউ কোণের উল্টো দিকেও দেখো বড় মানে পি আর বাহুকে লিখতে হবে, এন কোণের উল্টো দিকে কি আছে এম আর, ওটাকে লিখতে হবে। একই রকম ভাবে এবার আর কোণের উল্টো দিকে কে আছে পি কিউ, আর আর কোণের এই ত্রিভুজের ক্ষেত্রে আর কোণের উল্টো দিকে কে আছে এম এন। এই হবে অনুপাত, অর্থাৎ অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান সমান হচ্ছে। লাস্ট আর একটা যে পয়েন্ট বুঝতে হবে তা হলো, এটাকে যদি ছোট করে বুঝতে চাও দেখো কি, তোমার কাজ হলো দুটো ত্রিভুজে সমান কোণগুলো খোঁজা। ধরো বড় ত্রিভুজে সমান কোণ কি পেলা, এটার মতো সমান কোণ এটা, তাহলে এর উল্টো দিকে বাহু কে আছে কিউ আর, লিখে দিলা কিউ আর। এর উল্টো দিকে বাহু কে আছে এন আর, লিখে দিলা এন আর।
এরপরে পরের কোণটা এলে এই কোণটার উল্টো দিকের বাহুকে পি আর, লিখে দাও পি আর। এই কোণটার উল্টো দিকের বাহুকে এম আর, লিখে দিলাম এম আর। লাস্ট যেটা আছে সেটা হলো যে এই কোণটা এই ত্রিভুজের জন্যও আছে, বড় ত্রিভুজের জন্যও আছে। তো এই কোণের উল্টো দিকে কোন বাহু আছে? বড় ত্রিভুজের পি কিউ। আগে বড় ত্রিভুজ লিখছি বারবার আমরা। আর এই কোণের উল্টো দিকে ছোট ত্রিভুজের কোন বাহুটা আছে? এম এন। তো এম এন লিখে দিলাম। তো এই দুটো জিনিস আমাদের জানতে হবে। এর সঙ্গে আরো একটা জিনিস আছে, দেখো সেটা কি। যদি এরকম ধরো একটা বৃত্ত আছে, তো এই বৃত্তের যদি আমি বলি যে এফ এ আর এফ পি এটা কি সমান? নিশ্চয়ই বলবে যে না, সমান নয়। এখানে এফ পি দেখো বড়, এই ছবির জন্য এফ পি বড়, আর এফ থেকে এর যে দূরত্ব সেটা ছোট। এই যে ত্রিভুজ নয় এটা, এই যে ছবিটার ক্ষেত্রে এফ পি বড় আর এফ এ নিশ্চয়ই ছোট, তাই এফ পি এর থেকে বড়। কিন্তু এই বি বিন্দুটাকে যদি তুমি এদিকে আনতে থাকো, এরপরে দেখো ছবিতে আমি করেছি বি বিন্দুটাকে এখান থেকে একটু কাছে নিয়ে এসেছি। তো এই কাছে নিয়ে আসার জন্য এখন দেখো এফ এ আর এফ পি যে দূরত্ব আছে এটার মধ্যে খুব একটা বেশি ফারাক নেই, মানে এফ পি শুধুমাত্র একটু যেন বড় এফ এর থেকে। এরকম করে তুমি যদি বিন্দুটাকে এখান থেকে আরো কাছে নিয়ে আসো, তবে দেখতে পাবে যে এফ এ আর এফ পি এটা এ আর বি বিন্দু দুটো কি খুবই কাছাকাছি চলে এসছে। মানে এরকম যখন সিচুয়েশন হয় তখন আমরা ধরতে পারি যে এফ এ আর এফ পি সমান, এফ এ আর এফ পি সমান হবে। তিনটে পয়েন্ট যা আমাদের দরকার এই প্রমাণটা করার জন্য। এই প্রমাণ বলতে ইউ, ভি এবং এফ, অর্থাৎ বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব এবং ফোকাস দূরত্বের মধ্যে যে সম্পর্ক হয় সেই সম্পর্কটা আমরা বের করব। এদের মধ্যে সম্পর্কটা এরকম হয় যে ইউ, ভি আর এফ এর মধ্যে সম্পর্ক হলো 1/v প্লাস 1/u সমান 1/f হবে। তো এই যে সম্পর্কটা আমরা প্রমাণ করব যে কিভাবে 1/v প্লাস 1/u সমান 1/f হয়। এর জন্য আমরা ছবিটা নিয়েছি যেখানে বস্তু, এটা হলো পি কিউ বস্তু, আর ছোট পি কিউ হলো ওই বস্তুর প্রতিবিম্ব। তো যদি এই প্রমাণটা করার জন্য আমাদের সদৃশ্যকোণী ত্রিভুজের কনসেপ্টটা কাজে লাগবে। এখানে দেখো আমরা কার কার মধ্যে সম্পর্ক আনতে চাইছি, ইউ, ভি আর এফ এর মধ্যে। তো ইউ কোনটা? ও থেকে কিউ, এই যে দূরত্বটা হলো ইউ। ভি কোনটা? ও থেকে ছোট হাতের কিউ, এটা হলো ভি। আর এফ মানে ও থেকে এফ, এত দূর পর্যন্ত দূরত্বটা হলো ছোট হাতের এফ। না, আমরা যা করব যে ত্রিভুজগুলোকে কাজে লাগাবো সেগুলোতে যেন এই যে অংশগুলো যেন থাকে, সেই ত্রিভুজগুলোকে কাজে লাগাবো যাতে এই অংশগুলো আছে। তো দেখো প্রথম যে জোড়াটাকে কাজে লাগাতে হবে, সদৃশ্যকোণী মানে এক জোড়া, মানে দুটো ত্রিভুজ আসবে তবেই তো সদৃশ্যকোণী হবে। দুটো জিনিস যখন আলাদা আলাদা হয় তখনই সদৃশ্যকোণী ত্রিভুজের কনসেপ্ট আমরা লাগাই। তো এখানে বস্তু দূরত্ব তো বললাম, প্রতিবিম্ব সবগুলো দূরত্ব বলা হয়েছে। তো প্রথম জোড়া ত্রিভুজ কোনটা দেখো, সি মানে বক্রতা কেন্দ্র। তো বক্রতা কেন্দ্রের উল্টো দিকে বস্তু আর প্রতিবিম্বকে নিয়ে যে ত্রিভুজগুলো গঠিত হয়েছে সেটাই হচ্ছে আমাদের প্রথম জোড়া। তো সি কে কাজে লাগিয়ে দেখো এই দিকে যে ত্রিভুজটা আছে সেটাকে পি কিউ সি ত্রিভুজ, পি কিউ সি বা পি সি কিউ বলতে পারো। ত্রিভুজ পি সি কিউ, এই ত্রিভুজটা সি এর দুদিকে থাকা ত্রিভুজ, কিন্তু এটা একটা ত্রিভুজকে পি সি কিউ, আর একটা ত্রিভুজ হলো ছোট হাতের পি ছোট হাতের কিউ সি। এই যে ত্রিভুজটা মানে এইদিকে থাকা এই ত্রিভুজটা আর এইদিকে থাকা এই ত্রিভুজ দুটো সদৃশ্যকোণী হবে। এটাই হচ্ছে আমাদের প্রথম জোড়া সদৃশ্যকোণী ত্রিভুজ। দু জোড়া এখানে সদৃশ্যকোণী ত্রিভুজ আছে, তার দিয়ে প্রমাণটা হয়ে যাবে। তো প্রথম জোড়া সদৃশ্যকোণী হলো এটা। তো কেন এরা সদৃশ্যকোণী এটা একবার বুঝে নিই। তার কারণ হচ্ছে দেখো এখানে এই কোণটা আর এই কোণটা এটা পুরোপুরি কাটা চিহ্ন হয়েছে। তো পুরোপুরি কাটা চিহ্ন মানে বিপরীত কোণ। তো এখানে থাকা এই কোণটা আর এখানে থাকা এই কোণটা এই দুটো ত্রিভুজের সমান। এই বড় ত্রিভুজের এই কোণটা আর ছোট ত্রিভুজের এই কোণটা সমান। আবার বড় ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি আর ছোট ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এরা দুজন সদৃশ্যকোণী হয়ে গেল। যখনই সদৃশ্যকোণী হয়ে গেল তখন আমরা কি লিখতে পারি যে সমান সমান কোণের বিপরীতে থাকা বাহুগুলোর অনুপাত সমান হবে। দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে মোট তিনটে বাহু কে কে? এটা একটা, দুটো, তিনটে। আর এই ত্রিভুজের ক্ষেত্রে তিনটে বাহু, একটা, দুটো, তিনটে। আমাদের এটা কি বস্তুর হাইট, আর এখানে বস্তু দূরত্বের একটা পার্ট আছে। তাহলে
এই বাহুটাকে আমরা কাজে নিতে পারি, কারণ এখানে বস্তু দূরত্বের একটা পার্ট যেন ঢুকে আছে, আর এখানে বস্তুর হাইটটা আছে, উচ্চতাটা, তাহলে এটাকেও আমরা কাজে লাগাতে পারি। কিন্তু এই যে বাহুটা এই ত্রিভুজের, এই বাহুটা আমাদের ক্ষেত্রে কোনো কাজের বাহু নয়, আমাদের এই প্রমাণের ক্ষেত্রে, তার কারণ এটার সঙ্গে বস্তু দূরত্ব বা বস্তুর হাইটের কোনো সম্পর্ক নেই। একই রকমভাবে এই ছোট ত্রিভুজের ক্ষেত্রে এই উচ্চতাটা আমাদের কাছে কাজের, আর এই যে দূরত্বটা আছে এখানেও দেখো, এখান থেকে এতটা যদি প্রতিবিম্ব দূরত্ব হয়, তাহলে এই দূরত্বটা প্রতিবিম্ব দূরত্বের লাইনে আসছে, মানে এটাও একটা কাজের। কিন্তু এখান থেকে এই যে বাহুটা, মানে এই ত্রিভুজের এই দুটো বাহু কাজের, কিন্তু 3 নম্বর বাহুটা কোনো কাজের নয়। তাই সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে বাহুগুলোর অনুপাত যখন সমান করবো, তো এই দুটো বাহুকে আমরা কোনো কাজে নিব না। এখন দেখো এই কোণটার সঙ্গে এই ত্রিভুজের কোন কোণটা সমান, এই কোণটা সমান, যেহেতু এটার সঙ্গে এটা সমান হয়েছে, এটার সঙ্গে এটা সমান, তাহলে বেঁচে থাকা কোন কোণটা, এটা, তো বেঁচে থাকা কোণ এই কোণটার সাথে এই কোণটা সমান হবে। তাহলে এই কোণের উল্টো দিকে কোন বাহু আছে, এই কোণের উল্টো দিকে আছে, এখান থেকে আগে শুরু করি, যে এই কোণটার, এই যে কোণ, এই দুটো কোণ সমান ছিল, তো এই কোণের উল্টো দিকে কোন বাহু আছে, পি কিউ। একই রকম ছোট ত্রিভুজের এই কোণটা এটার সঙ্গে সমান, তো এই কোণের উল্টো দিকে থাকা বাহু কি, ছোট হাতের পি কিউ। তাহলে আমরা লিখতে পারি বড় হাতের পি কিউ বাই ছোট হাতের পি কিউ সমান বড় ত্রিভুজটির কোন কিউ এর সামনে থাকা বাহুকে পিসি। এটা আমাদের কোনো কাজে আসবে না, তাহলে এই কোণটা কোনো কাজের নয়। তাহলে এবার এই কোণটাকে দেখব, তো এই কোণটার সামনে থাকা বাহুকে সিকিউ, তো লিখলাম সিকিউ। আর এর মতো দেখতে কোণ এখানে কে আছে, এই কোণটা, তো এই কোণের উল্টো দিকে থাকা বাহুকে সি ছোট হাতের কিউ, তাই লিখেছি সি ছোট হাতের কিউ। কি হলো এখানে, দুটো ত্রিভুজ পি, এটা বড় ত্রিভুজটা আর এটা ছোট ত্রিভুজটা, বড় ত্রিভুজের এই কোণের উল্টো দিকে থাকা বাহু আর ছোট ত্রিভুজের এই কোণের উল্টো দিকে থাকা বাহুর অনুপাত আমরা বের করলাম, সেটা কি পি বড় কিউ বাই ছোট হাতের পি কিউ। একই রকম ভাবে এই কোণটার উল্টো দিকে থাকা বাহু বড় ত্রিভুজের ক্ষেত্রে সি কিউ, তো এর মতো সমান কোণ কে আছে এখানে, এই কোণটা, তাহলে এই কোণটার উল্টো দিকে থাকা বাহু কে হবে, সি ছোট হাতের কিউ, সেটাই আমরা এখানে লিখেছি। এটা হলো প্রথম জোড়া সদৃশকোণী ত্রিভুজের, যা দিয়ে আমরা এতটুকু পেলাম। এরপরে এটা কার উল্টো দিকে ছিল, সি, মানে বক্রতা কেন্দ্রের উল্টো দিকে দুটো ত্রিভুজ ছিল। এরপরে যে ত্রিভুজ জোড়াটা পাবো সেটা এফ, মানে ফোকাসের উল্টো দিকে থাকা দুটো ত্রিভুজ হবে। এটা যেহেতু বুঝে গেছি, দেখো এফ এর উল্টো দিকে থাকা এই ত্রিভুজটা আর এফ এর এদিকে থাকা এই ত্রিভুজ দুটো সদৃশকোণী হবে, তার কারণ এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এই কোণটা 90 ডিগ্রি আর এই কোণটাও 90 ডিগ্রি, তাহলে 3 নাম্বার এই কোণটা আর এই কোণটা সমান হয়ে যাবে। এখানে যদি আমরা আবার সদৃশকোণী ত্রিভুজের কনসেপ্টটা লাগাই, তাহলে দুটো ত্রিভুজ কে কে এখানে, একটা ত্রিভুজ হলো এ বি এফ, আর একটা হচ্ছে পি সি কিউ, এ বি এফ আর পি, সরি, এ বি এফ একটা, আর একটা হচ্ছে এই ত্রিভুজটা, মানে পি এফ কিউ, এ বি এফ আর পি এফ কিউ এখানে সদৃশকোণী, মানে এফ এর দুই দিকে দুটো আছে ত্রিভুজ। তো একই রকম ভাবে এই কোণের সামনে কে আছে, এ বি, আর এই কোণের সামনে কে আছে, পি কিউ, তাহলে এ বি বাই পি কিউ, এ বি বাই পি কিউ সমান আমরা কি লিখতে পারি, এই দুটো কোণ হয়ে গেল। এবার আমাদের দেখতে হবে যে এই কোণের সামনে কোন বাহু আছে, এফ বি, তো এর মতো কোণ এখানে এটা, তাহলে এর কোণের সামনে কি আছে, এফ কিউ, তার মানে লিখতে পারি যে এ বি বাই পি কিউ সমান হচ্ছে বি এফ বাই এফ কিউ। এর সামনে থাকাটা হলো বি এফ আর এর সামনে থাকাটা হলো পি কিউ, এফ কিউ, এর সামনে থাকাটা বি এফ আর এর সামনে থাকাটা হলো এফ কিউ। এখন দেখো এ বি যেটা আছে, এ বির মতোই সমান, এ বি আর পি কিউ কি সমান, তো এ বি আর পি কিউ সমান, তাই আমরা লিখতে পারি যে এ বির জায়গায় পি কিউ, যে সমীকরণটা পাওয়া গেছিল যে এ বি বাই পি কিউ সমান বি এফ বাই এফ কিউ, তো এ বির জায়গায় আমরা পি কিউ লিখে দিলাম, তো পি কিউ বাই ছোট হাতের পি কিউ সমান হবে বি এফ বাই এফ কিউ। তবে এই দুই জায়গা থেকে আমরা দুটো সমীকরণ পেলাম। এখানেও দেখো বাম দিকে আছে পি কিউ বাই ছোট হাতের পি কিউ সমান সি কিউ বাই সি ছোট হাতের কিউ, আর এখানেও পি বড় হাতের কিউ বাই পি ছোট হাতের পি কিউ সমান হচ্ছে বি এফ বাই এফ কিউ। অর্থাৎ এই দুটো 1 আর 2 সমীকরণের বাম দিকে
একই জিনিস আছে, মানে LHS এখানে সমান, তাই আমরা ডান দিকগুলোকে সমান লিখতে পারি। তাই কি লিখতে পারি যে সি কিউ বাই সি ছোট কিউ সমান হবে BF বাই এফ কিউ। এটাই আমরা লিখেছি পরের লাইন, যে সি কিউ বাই সি ছোট হাতের কিউ সমান হচ্ছে BF বাই এফ কিউ। তো এত দূরে আমরা চলে এসেছি 3 নম্বর সমীকরণে। এবার আমাদের কাজ হচ্ছে যে এই যে সমীকরণটা পাওয়া গেল, এখানে সিকিউ কি, সিকিউ দেখো ছবিতে, এটা হচ্ছে সিকিউ। তো সিকিউ কে আমরা যেটা পাওয়া গেছে সেটা এখানে লিখছি। 3 নম্বর সমীকরণ কি, সি কিউ বাই সি ছোট হাতের কিউ আর BF বাই এফ কিউ। এগুলোকে আমরা সব কিছুই দূরত্ব বলেছি মাপবো ও থেকে, কিন্তু এখানে সি কিউ যেটা বলা আছে তার মানে সি থেকে কিউ মেপেছে। তো সি কিউ কে এরকম ভাবে না লিখে ওটাকে যদি আমরা ও থেকে মাপতে চাই, তো সি কিউ এর জায়গায় দেখো এখান থেকে এতটা যদি সি কিউ হয়, তো সি কিউ এর বদলে এটাকে আমরা কি লিখতে পারি, সি কিউ এর বদলে লিখতে পারি গোটাটা তো ও কিউ, তাহলে ও কিউ থেকে যদি ও সি বাদ দিয়ে দিই তবে তো সি কিউ বাঁচলো। তো সি কিউ এর বদলে লিখতে পারি ও কিউ মাইনাস ও সি। তাই সি কিউ এর জায়গায় আমরা লিখতে পারি কি, সি কিউ মানে হচ্ছে সি কিউ এতটুকুটা, এখান থেকে এতটুকু সি কিউ মানে হচ্ছে ও কিউ থেকে ও সি বাদ দিয়ে দাও। তাই সি কিউ এর বদলে আমরা কি লিখতে পারি, ও কিউ মাইনাস ও সি। এখন ও কিউ মাইনাস ও সি যেটা পাওয়া গেল, এখানে আমাদেরকে চিহ্নের যে নিয়ম আছে সেটাকেও কাজে লাগাতে হবে। সব দূরত্ব ও থেকে মাপতে হবে, মানে মেরু থেকে, আর তারপরে চিহ্নটাকে কাজে লাগাতে হবে। চিহ্ন অনুযায়ী দেখো এখানে ও কিউ সমান মাইনাস ইউ, ও সি সমান মাইনাস 2F, ও ছোট হাতের কিউ সমান মাইনাস ভি, ও এফ সমান হবে মাইনাস এফ। তাই আমরা ওগুলো এখানে লিখে নিয়েছি, ও কিউ সমান মাইনাস ইউ, ও ছোট হাতের কিউ সমান মাইনাস ভি, ও সি সমান মাইনাস 2F আর ও এফ সমান মাইনাস এফ। এগুলোকে যদি কাজে লাগাই তো দেখো ও কিউ এর জায়গায় কি লিখতে পারি, ও কিউ এর জায়গায় লিখতে পারি মাইনাস ইউ, ওটা এখানে বসানো হয়েছে, আর ও সির জায়গায় মাইনাস 2F। তো এটা যদি ক্যালকুলেশন করো মাইনাস মাইনাসে প্লাস, মানে সি কিউ সমান পাওয়া গেল মাইনাস ইউ প্লাস 2F। তো আমরা সি কিউ বের করে ফেললাম। সি কিউ এর পরে এবার এটা বের করব, সি ছোট কিউ, তারপরে BF, তারপরে এফ কিউ। তো সি ছোট হাতের কিউ কিভাবে বের করবো এবার দেখো। তো এখানেও একই ছবি আঁকা আছে, তাহলে সি কিউ যেটা, সি কিউ সমান পেলাম মাইনাস ইউ প্লাস 2F। এবার যখন সি কিউ মানে সি ছোট হাতের কিউ বের করব, সি ছোট হাতের কিউ কোথায় থেকে কতটা, দেখো এখান থেকে এতটা হলো সি ছোট হাতের কিউ। তো এটাও তো সেই ও থেকে মাপা নেই, যদি এটাকে আমরা ও থেকে মাপতে চাই তাহলে কি লিখতে পারি, এইটুকুর বদলে আমরা এখান থেকে এতটা, যেটা ধরো এইটুকু আমাদের সি কিউ বলা আছে, তো এই সি কিউ এর বদলে এটাকে আমরা কি দিয়ে লিখতে পারি, যদি ও থেকে মাপি তাহলে আমরা বলতে পারি যে ও সি থেকে যদি ও কিউ বাদ দিয়ে দিই, ও সি থেকে যদি ও কিউ বাদ দিয়ে দিই তাহলে বাঁচলো কতটুকু, সি ছোট হাতের কিউ, সেটাই করেছি যে ও সি থেকে ও কিউ বাদ দিয়ে দিয়েছি, তাহলে ছোট হাতের সি ছোট হাতের কিউ বাঁচছে। এবার ও সি মানে তো মাইনাস 2F আর ও কিউ মানে মাইনাস ভি, তাহলে পাওয়া গেল মাইনাস 2F প্লাস ভি। তাহলে দুটো দূরত্ব আমরা পেয়ে গেছি। এরপরে আমাদেরকে BF যেটা আছে, দেখো BF প্রথমেই একটা নিয়ম শিখিয়েছিলাম, সেখানে কি বলেছিলাম যে যেহেতু এই রশ্মিটা যেটা এইভাবে পড়েছে, আসলে তো এইভাবে পড়ে না, রশ্মিটা খুব কাছে এসে পড়ে, তাই কাছে এসে পড়ায় সেক্ষেত্রে আমরা একবার ছবিটা দেখে নিতে পারো যে রশ্মিটা আমরা যেটা আঁকছি আর অ্যাকচুয়ালি কিভাবে পড়ে। দেখো আমরা আঁকছি এভাবে, কিন্তু রশ্মিটা আসলে প্রধান অক্ষের খুব কাছাকাছি এসে পড়ে, তো কাছাকাছি এসে পড়ায় FA আর FP সমান সমান ধরতে পারি, কিন্তু এরকম ছবি আঁকলে তো আমরা সেটা বুঝতেই পারবো না, তাই এটাকে যেন জুম করে এখানে আঁকা হয়েছে, বড় করে, এরকম বড় করে আঁকা হয়েছে। তো এরকম ক্ষেত্রে অ্যাকচুয়াল ছবি যেহেতু এটাকে জুম করে আঁকা হয়েছে, তাই আমরা FA সমান FP ধরতে পারি। তো ওই জিনিসটাকেই আমরা এখানে কাজে লাগাবো। কাজে লাগিয়ে কি বলতে পারি এই ছবির ক্ষেত্রে নামটা, যে FB আর FO বা OF সমান সমান হবে। তাহলে BF যেটা আছে, BF সমান লিখতে পারি OF। তো OF এর মান দেখো কত, এখান থেকে এটাকে আমরা মাইনাস এফ বলেছিলাম ফোকাস দূরত্ব, তাই OF সমান হবে মাইনাস এফ। এরপরে তাহলে তিনটে হয়ে গেল, এটা এটা আর এটা। এরপরে বেঁচে আছে FQ। তো FQ কতটা, FQ হচ্ছে এখান থেকে এতটা দূরত্ব হলো FQ। তো
তো এই এফ কিউ মানে এটাকে আমরা ও থেকে মাপবো, তো এফ কিউ এর জায়গায় কি লিখতে পারি দেখো, ও কিউ মাইনাস ও এফ। এফ কিউ মানে হচ্ছে ও কিউ থেকে ও এফ বাদ দিয়ে দাও। তো ও কিউ থেকে যদি ও এফ বাদ দিয়ে দিই তবে এফ কিউ বাঁচলো। এবার ও কিউ মানে কি, ও কিউ মানে প্রতিবিম্ব দূরত্ব মানে মাইনাস ভি, আর ও এফ মানে মাইনাস এফ। এখান থেকে পাওয়া গেল মাইনাস ভি প্লাস এফ। এই যে মানগুলো পাওয়া গেল সি কিউ, সি ছোট কিউ, বি এফ আর এফ কিউ এর, এই সব কটা মান আমরা এখানে যদি বসাই তাহলে দেখো সেটা এরকম দেখতে হবে। এরপরের কাজ হলো শুধুমাত্র ক্যালকুলেশন করে নেওয়া। কোনাকুনি গুণ করবে, তো কোনাকুনি এই দিকটাকে আগে গুণ করা হয়েছে, ইউ ভি, তারপরে মাইনাস ইউ এফ, তারপরে মাইনাস টু ভি এফ, তারপরে টু এফ স্কোয়ার। এবার এই দিকটা গুণ করবো, তো টু এফ স্কোয়ার, তারপরে মাইনাস ভি এফ। যদি ক্যালকুলেশন করো তো এখানে ইউ ভিটাকে রাখা হলো, আর এদিকেও দেখো টু এফ স্কোয়ার, এদিকেও টু এফ স্কোয়ার, তাহলে এটা কেটে গেল। ইউএফটা ওইদিকে গেলে প্লাস ইউএফ হবে, আর এটা ওইদিকে গেলে প্লাস টু ভিএফ মাইনাস ভিএফ থাকলো। এটা ইউভি প্লাস ইউএফ, আর এটা যদি দুটোকে যোগ করো প্লাস মাইনাস মাইনাস, টু ভিএফ থেকে ভিএফ বাদ দিলে প্লাস ভিএফ হবে। এত দূর আসার পর যে সমীকরণটা পাওয়া গেল সেই সমীকরণটাকে যদি এখানে ইউভি আর এফ আছে দেখো, তো যদি এটাকে আমরা ক্যাপিটাল সবগুলোতে ইউভি ইউএফ ভিএফ মানে ইউভিএফ এই তিনটে জিনিসই মিলেমিশে আছে, তাই ইউভিএফ এই তিনটে জিনিসকে দিয়ে যদি আমরা এই পুরো সমীকরণটাকে ভাগ করে দিই, ইউভি বাই ইউভিএফ, ইউএফ বাই ইউভিএফ, ভিএফ বাই ইউভিএফ, তবে একটা সুন্দর দেখতে ফর্ম পাওয়া যাবে। ইউভির সঙ্গে ইউভি কেটে গেল মানে ওয়ান বাই এফ বাঁচলো, এখানে বাঁচলো ওয়ান বাই ভি, আর এখানে বাঁচলো ওয়ান বাই ইউ। এটাকে যদি ঘুরিয়ে লেখো তাহলে ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ সমান ওয়ান বাই এফ পাওয়া যায়। এটাই হচ্ছে দর্পণের সাধারণ সমীকরণ। সমীকরণটা প্রতিষ্ঠা করা মানে এস্টাবলিশ করা করতে গিয়ে অনেক কিছু লাগছে, তাই ভিডিওটা মন দিয়ে একবার পুরোটা দেখে নাও, আর দেখার সঙ্গে সঙ্গে খাতায় এটা একবার লিখে নাও। খাতায় লিখে নেওয়ার পর ভিডিওটাকে দ্বিতীয়বার আরও একবার দেখো, তবে পুরো ভিডিওটা ক্লিয়ারলি বুঝতে পারবে। আর এটা পরীক্ষায় খুব দেয়, তাই এটা অবশ্যই করতে হবে।